আজ আমি এমন এক শহরে এসেছি যেখানে রাত নামলেই ইতিহাস আলো জ্বেলে জেগে ওঠে। একটা শহর যেখানে রাজাদের গল্প আজও বাতাসে ভেসে বেড়ায়, যেখানে একটি প্রাসাদকে দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। কিন্তু জানেন কি, এই শহরের এমন কিছু অভিজ্ঞতা আছে যেগুলো বেশিরভাগ পর্যটকই মিস করে যান। আপনি যদি মাইসোর ভ্রমণ পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, সাইট সিনের জন্য গাড়ি ভাড়াই বা কত পড়বে, মাইসোর আসলে কি কি দেখবেন, সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। যারা দক্ষিণ ভারত কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে না গিয়ে নিজেরা ঘুরতে যান, তারা বাঙালি খাবার দাবার নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হন। এই ভিডিওর শেষে আমি এমন একটা উপায় বলবো যাতে আপনি প্রতিদিন বাঙালি খাবার দাবার হাতের কাছে পেয়ে যান। আর হ্যাঁ, যারা আমার পরিবারে নতুন, তাদেরকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক দিতে পারি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কি করে পরবর্তী ভিডিওটি আরও ভালো করতে পারি। বিশ্বাস করুন, আজকের সবচেয়ে অবাক করা মুহূর্তটি আমি এখনও বলিনি। সেটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, আমি কল্যাণ। মাইসোরে আপনাদের সবাইকে স্বাগত। এই মাইসোরের শুধু মাইসোর প্যালেসটাই নেই, এছাড়া আরও অন্যান্য অনেক জিনিস ঘুরে দেখার জন্য আমার সঙ্গে আজকে আসুন, আমরা মাইসোরটাকে এক্সপ্লোর করি। চলুন শুরু করি আমাদের মাইসোর ভ্রমণের। দেখে নেওয়া যাক কেন এই শহরকে ভারতের অন্যতম সুন্দর ও রাজকীয় শহর বলা হয়। প্রথমেই আমরা যাব চামুন্ডা পাহাড়ের উপরে অবস্থিত মা চামুণ্ডেশ্বরী মন্দির। এখানে কিন্তু পৌরাণিক মতে মা চামুন্ডা মহিষাসুরকে বধ করেছিলেন। তারপর আমরা যাব স্যান্ড মিউজিয়াম দেখতে। এই স্যান্ড মিউজিয়ামের কিন্তু অপূর্ব সব কলা আছে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তারপর যাব আরেকটা বিখ্যাত ভবন, ললিত ভবনে, যা মাইসোর প্যালেস থেকে কোনো অংশে কম যায় না। তারপর আমরা দেখব বিখ্যাত মাইসোর জু, যা আয়তনে আলিপুর জুয়ের থেকে কোনো অংশে কম নয়। এর অবস্থান ঠিক এর পরেই। এরপর দেখব বিখ্যাত ফিলোনোমাস চার্চ, যা সারা পৃথিবীর মধ্যে মাত্র 3টি আছে। এরপর দেখব মাইসোর স্টেশনের পাশে অবস্থিত মাইসোর রেল মিউজিয়াম। আর সবশেষে দেখব মাইসোরের বিখ্যাত বৃন্দাবন গার্ডেন ও তার সবচেয়ে বিখ্যাত ওয়াটার ফাউন্টেন লাইট অ্যান্ড সাউন্ড শো, যা আপনি দেখলে মুগ্ধ হবেন। এই সমস্ত কিছু দেখার জন্য আপনাকে অন্তত 2 রাত মাইসোরে কাটাতেই হবে। তাই আমাদের ভ্রমণ হবে 2 রাত 3 দিনের। প্রথমটা অবশ্যই ট্রেনে। হাওড়া থেকে একটি মাত্র ট্রেন বিকেল 4টেই ছেড়ে পরের দিন সকাল 3:30 নাগাদ প্রায় 36 ঘন্টা জার্নির পর মাইসোর স্টেশনে আপনাকে পৌঁছে দেবে। ট্রেনটি একমাত্র শুক্রবার হাওড়া থেকে ছাড়ে। এছাড়া আপনি ব্যাঙ্গালোর ট্রেনে পৌঁছে সেখান থেকেও বাসে করে মাইসোর পৌঁছাতে পারেন। ব্যাঙ্গালোর থেকে মাইসোরের দূরত্ব মাত্র 145 কিলোমিটার। আর দ্বিতীয় উপায় হলো বিমানে মাইসোর যাওয়া। আপনি কলকাতা থেকে মাইসোরের সরাসরি বিমান পেয়েই যাবেন। সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়ে যাবে। তাই সরাসরি মাইসোরের ফ্লাইট না ধরে ব্যাঙ্গালোরের ফ্লাইট ধরেন, সেক্ষেত্রে ভাড়া অনেক কম পড়বে। ফ্লাইট ধরে সোজা চলে আসুন ব্যাঙ্গালোর, এবং ব্যাঙ্গালোর থেকে বাস ধরে সোজা মাইসোর। ঘড়িতে এখন সকাল 6:30 বাজে। জুন মাস, মারাত্মক গরম, আর সেই সঙ্গে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আমরা কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি আর আমার লাইফ পার্টনার নবনীতা।
চেক ইন করে টিকিট নিয়ে ফ্লাইট ছাড়ার অপেক্ষা করতে লাগলাম। আমাদের ফ্লাইট সকাল 8:30 নাগাদ। বাড়ি থেকে সকাল 5টা নাগাদ বের হয়েছি। খিদেও সেরকম লেগেছিল, তবে বিমানবন্দরে যা খাবারের দাম সেই দেখার পরে খিদে ভাই একদম চলে গেছিল। 4টে কচুরির দাম 420 টাকা, ছোট্ট একটা বার্গার খেয়ে পেটও ভরবে না, তার দাম 500 টাকা, একটা ধোসা 480 টাকা, একটা ছোট্ট একটা মিষ্টি তার দাম 80 টাকা। মোটামুটি যা বুঝলাম পেট ভরে খেতে গেলে প্রায় 1000 টাকার ধাক্কা। কিন্তু পেট তো মানবে না, তারপরেও কিছুটা বাধ্য হয়ে আমরা 4টে কচুরি নিয়েছিলাম আর সঙ্গে একটা জলের বোতল। তা দুজনের কম বেশি 1000 টাকা তাতেই চলে গেছিল। আর একটা এটা মানবিক কথা, অনেকে চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর আসেন ট্রিটমেন্ট করতে। সাধারণ ঘরের লোকজন অনেক কষ্ট করে ফ্লাইটের টিকিট কেটে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার জন্য চেন্নাই অথবা ব্যাঙ্গালোর আসেন। এবার এয়ারপোর্টের যা জিনিসপত্রের যা দাম, সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে অ্যাফোর্ড করা খুব মুশকিল। একটা সিঙ্গাড়া নেবে 180 টাকা, জলের বোতল 60 টাকা 80 টাকা। খাবার যদি কিছু খেতে যান সেক্ষেত্রে আপনার 400 টাকা 500 টাকার নিচে খাবার হবে। কোনো এক শ্রেণীর লোকের কাছে হয়তো এটা কোনো প্রবলেম না, কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরে যারা ট্রিটমেন্ট করানোর জন্য বাধ্য হয়ে চেন্নাই অথবা ব্যাঙ্গালোর আসছেন, তাদের কাছে এটা খুবই সমস্যার ব্যাপার। এই দিকটা যদি সরকার একটু ধ্যান দেয়, একটা নর্মাল একটা যদি কাউন্টার করে, সেক্ষেত্রে আশা করি সকলের ক্ষেত্রেই সুবিধা হয়। 8টা নাগাদ আমরা ফ্লাইটের ভেতরে বসি। ঠিক সময় মতো ফ্লাইট রওনা দিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ভাবতে পারেন, মাত্র 2.5 ঘন্টায় কলকাতা থেকে ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। লাগেজ নিয়ে বাইরে এসে আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিই। 1 নম্বরের টার্মিনাসের একদম বাইরে বেরিয়েই বাস স্ট্যান্ড। যে বাসগুলো সরাসরি ব্যাঙ্গালোর যাচ্ছে সেগুলি খুবই ভালো, সরকারি বাস, কিন্তু এসি এবং খুবই আরামপ্রদ, ভলভো লাক্সারি বাস। আর বাস ভাড়াও খুবই কম, মাত্র 950 টাকা। এই টাকার মধ্যে আবার টিফিন ধরা আছে। টিফিনে ছিল একটা স্ন্যাক্সের প্যাকেট, একটা কেক, 2টো কোকোনাট বিস্কুট, একটা মিল্কের পাউচ আর একটা জলের বোতল। ব্যবস্থা বেশ ভালোই, মোটামুটি ভালোই। 12:30 নাগাদ রওনা দিয়ে 3:30 নাগাদ আমাদের মাইসোর বাস স্ট্যান্ডে বাস পৌঁছে দিয়েছিল। সেখান থেকে একটা অটো নিয়ে আমরা হোটেলে রওনা দিলাম। মাইসোর বাস স্ট্যান্ডের পাশে প্রচুর হোটেল আছে, দেখে শুনে যে কোনো একটা হোটেল বুক করতে পারেন, অথবা যে কোনো অনলাইন সাইটে গিয়ে, প্রচুর অনলাইন সাইট আছে, যেমন গোয়াইবিবো, booking.com, মেক মাই ট্রিপ, অ্যাগোডা, এরকম অনেক অনলাইন সাইট আছে। যে কোনো একটা সাইট থেকে আপনি হোটেলও বুক করে নিতে পারেন। আমরা booking.com থেকে আমাদের মাইসোরের হোটেল বুক করেছিলাম। মাইসোরে আমি এসে যে হোটেলে উঠেছিলাম, আসুন সেই হোটেলটার রুম টুরটা একবার করে দিই। আসুন। রুমটা যথেষ্ট বড়, ডাবল বেডরুম, একটা ডবল বেড দেওয়া আছে, কিন্তু যা ডবল বেড আছে সেটা আপনার 2জন থেকে 3জন আরামসে শুতে পারবে। সঙ্গে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, ওয়ার্ডরোবের পাশে একটা টেবিল মতো দেওয়া আছে, আর এদিকেও আপনার টিভি আছে, টিভির নিচে টেবিল রয়েছে, রিডিং টেবিল করা আছে। তার পাশে দেওয়া আছে 2টো জলের বোতল, ইলেকট্রিক কেটলি, বসার জায়গা, 2টো বসার জায়গা, 2 সাইডে 2টো বেড টেবিল, অনেক কিছু দেওয়া আছে। এই বেড
একটা এদিকে আছে, একটা বড় আয়না দেওয়া আছে, বড় মিরর আছে। এসি ঘর, ঘরটা যথেষ্ট বড়, ভাড়া 2000 টাকা। ঘরটা প্রচুর বড় ঘর। এবার আসুন বাথরুমটা একবার দেখে নি। বাথরুমটাও দেখছি বিশাল বড়। এখানে স্নানের জায়গা আলাদা আছে, কোমোড আছে, এদিকে আপনার বেসিন আছে, ড্রায়ার আছে, হট রানিং ওয়াটার রয়েছে। বেশ বড়, বাথরুমটাও যথেষ্ট বড় আছে। বিকালের পড়ন্ত আলোয় আমরা হাঁটতে হাঁটতে প্যালেসের সামনে হাজির হলাম। পৌঁছে দেখি একটা হুডখোলা দোতলা বাস দাঁড়িয়ে আছে। ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করাই বলল প্যালেসের বাইরেরটা রাউন্ড দিয়ে পুরো শহরটা ঘুরিয়ে দেখাবে, ভাড়া পড়বে প্রতি ব্যক্তি 250 টাকা। আমরাও কোনো কিছু না ভেবে বাসের দোতলায় চড়ে বসলাম। প্রথমেই মাইসোর প্যালেস বাইরে থেকে ঘুরিয়ে দেখালো। মাইসোর প্যালেসের যা এরিয়া, যা বড়, তাতে প্যালেস হেঁটে ঘুরে দেখতে যথেষ্ট সময় লাগবে এবং পায়ের জোরও লাগবে। তাই আমার মনে হয় এই হুডখোলা বাসে ঘোরাটাই বেশি ভালো। তারপর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে দেখালো। হুডখোলা বাসে চড়ে শহরটাকে দেখতে বেশ লাগছিল। আপনারা যখন মাইসোর ভ্রমণ পরিকল্পনা করবেন তখন এই রাইডটা অবশ্যই করে দেখবেন। এর একটা আলাদা অনুভূতি। আশা করি টাকাটা আপনার বিফলে যাবে না। একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে 250 টাকা নিচ্ছে এই বাসটা। বাসের উপরে থেকে চেয়ারে বসানো আছে। এই চেয়ারে বসে আমরা সিটিটা পুরো ঘুরছি। 250 টাকা, মোটামুটি 1 ঘন্টার রাইড। দারুণ অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। যখন মাইসোরে আসবেন অবশ্যই এই রাইডটা করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা মাইসোর প্যালেসের মেন গেট থেকে শুরু করে আবার মেন গেটের সামনেই শেষ হয়। আরম্ভ হয় মোটামুটি সন্ধ্যা 6টা নাগাদ। রাইড শেষ হওয়ার পর আমরা মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। টিকিট কাউন্টারের সামনে গিয়ে লোক দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়। এদিকে একদিনে 700 বেশি টিকিট দেয় না। টিকিট মূল্য 150 টাকা। লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় 7:30 থেকে। যা বুঝলাম, এই শো দেখতে হলে আপনাকে 6:30টার মধ্যে টিকিটের লাইন দিতে হবে, কারণ এই জায়গাটা লোকাল লোকের প্রচুর ভিড় হয়। এই 6:30টার মধ্যে লাইন দিলে তবেই টিকিট পাবেন, নাহলে কিন্তু টিকিট পাবেন না। আমরাও কিন্তু টিকিট পাইনি, কারণ আমরা এসেছিলাম তখন বাজে 7:20। টিকিট পাবো কি করে? তাহলে ভাবছেন টিকিট না পেলে এরা ভেতরে গেল কি করে? সে গল্পে পরে আসছি। আরও একটা মজাদার রাইড এখানে হয়, সেটাও বলছি। এখানে আসলে এই রাইডটা অবশ্যই করবেন, নিজেকে একটা নবান্ন ফিল হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির শেষে একটা দারুণ চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। আর একটা দরকারি কথা, মাইসোর ভ্রমণের পরিকল্পনা করলে শনিবার, রবিবার অথবা সরকারি ছুটির দিন বাদ দিয়ে তবেই করবেন। এই সময় লোকাল লোকের প্রচণ্ড চাপ থাকে। মনে হয় যেন সারা মাইসোরে যত লোক আছে সবই এই সময় বেরিয়ে পড়ে। পরদিন সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা একটা অটো নিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। পার্কিং যা খরচ সেই সব মিলিয়ে একটা অটো আমাদের কাছ থেকে নিয়েছিল 1500 টাকা। অটোটির ড্রাইভার খুবই ভদ্র, অমায়িকের ব্যবহার, কোনো জায়গায় তাড়াহুড়ো করেনি, সব কিছু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছে। নিচে স্ক্রিনে এই অটো ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম। যদি আপনারা কোনো সময় মাইসোর ভ্রমণ পরিকল্পনা করেন তাহলে এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের আজকের সাইট সিন শুরু হলো চামুন্ডা পাহাড়ের উপরে অবস্থিত মা চামুণ্ডেশ্বরী মন্দির দিয়ে। নমস্কার, এখন দাঁড়িয়ে আছি মা চামুণ্ডেশ্বরী মন্দির, যেটা হচ্ছে আপনার মাইসোর শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। কথিত আছে মা চামুণ্ডেশ্বরী এখানে মহিষাসুরকে বধ করেছিলেন, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের ভেতরটা যার জন্য দেখাতে পারলাম। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা মন্দিরের দিকে রওনা হই। মন্দিরের দূরত্ব পার্কিং থেকে কম বেশি 500 মিটার।
মা চামুণ্ডেশ্বরী মন্দির যাওয়ার পথে এখানে রাস্তাতেই পাবেন মহিষাসুর একটা পতিত আছে। এখানেই মা চামুণ্ডেশ্বরী মহিষাসুরকে বধ করেছিলেন। সেই মহিষাসুরের একটা মূর্তি এখানে রয়েছে, বেশ অনেক বড় মূর্তি। এই মূর্তির সামনে আপনি দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন, একটু বসতেও পারেন। জায়গাটা অনেক বড়, আপনার যথেষ্ট ভালো লাগবে। এখানে কিন্তু সবসময় একটা সেলফি তোলার ভিড় লেগেই থাকে, তাই একটু দাঁড়িয়ে ফাঁকা জোকা হলে ছবি তুলে মন্দিরের দিকে এগিয়ে চলুন। मिलन तो है आई रे मिलन तो है आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो है पिया कटत नाही। মন্দিরে যাওয়ার পথে প্রচুর ডালার দোকান আছে। যদি পুজো দেওয়ার হয় এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারেন। মন্দিরে প্রবেশের আগে বাঁ হাতে জুতো জমা রাখার জায়গা আছে। মন্দিরে পুজো দিতে গেলে এখানে জুতো জমা রেখে পুজো দিতে হবে। তবে আমি বলবো যদি সঙ্গে গাড়ি থাকে তাহলে সেই গাড়িতেই জুতো খুলে রাখা আসা ভালো, কারণ এখানে যা ভিড় হয় তাতে জুতো জমা রাখতেও সময় লাগবে, আবার ফেরত নিতেও সময় লাগবে। বেকার খানিকটা সময় নষ্ট হবে। এই মন্দিরে যখন পুজো দিতে আসবেন তখন কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন। জেনারেল লাইনে পুজো দিতে গেলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর একটা আছে মিডিয়াম ভিআইপি, যেটা 200 টাকার লাইন, সেটা হলেও তাও 2-3 ঘন্টা লাগে। আর যদি স্পেশালভাবে দর্শন করতে চান সেক্ষেত্রে 1000 টাকা লাগবে। তাই হাতে একটু সময় নিয়ে আসবেন। প্রচণ্ড ভিড় হয়। মা এখানে মারাত্মক জাগ্রত। যদি হাতে সময় থাকে অবশ্যই পুজোটা দিয়ে যাবেন। লোকাল লোকের এখানে প্রচণ্ড ভিড়। যখনই আসবেন হাতে সময় নিয়ে আসবেন, নাহলে কিন্তু পুজো দিতে পারবেন না। এখানে পুজো দিতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। তাই যখনই আসবেন সকাল আসবেন। সকালবেলা 6টা সাড়ে 6টার সময় খুলে যায় এটা। সেই সময়টা আসলে একটু ভিড় কম থাকে। তাছাড়া সারা বছরই এই ভিড়টা লেগেই থাকে। যখনই আসবেন সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত খোলা থাকে। তাই এর মধ্যে যখনই আসবেন ভিড় পাবেন, তাই হাতে একটু সময় নিয়ে আসবেন। মন্দিরের সামনে প্রচুর খাবারের দোকান আছে আর বেশ কিছু ফলের দোকান আছে। তবে হ্যাঁ, এখানকার আমটা কিন্তু একটু অন্যরকম। কাঁচা আম এরা কেটে একটা মশলা দিয়ে দিচ্ছে। খেয়ে দেখলাম 50 টাকা দাম নিল। সত্যি কথা বলতে এত ভালো লেগেছিল আমার যে পরবর্তীকালে আবার কিনে খেয়েছিলাম। আপনারাও যখন মাইসোর আসবেন তখন এই আমের স্বাদটা কিন্তু অবশ্যই নেবেন। দারুণ লাগবে, দারুণ। এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। যখন আপনি মন্দির থেকে পুজোর নিচে আসবেন না, সেখানে একটা জায়গা আছে, একটুখানি নিচে আসলেই জায়গাটা আছে যেখান থেকে পুরো সিটিটা পাখির চোখে দেখা যায়। এটা কিন্তু মিস করবেন না। এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে এখান থেকে দেখতে পুরো সিটিটাকে। সাজানো গোছানো শহর, আপনি দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগবে। চামুণ্ডেলে অবস্থিত চামুণ্ডেশ্বরী মন্দির দর্শন করার পরে আমরা এখন এলাম স্যান্ড মিউজিয়ামে। সেই রাস্তার উপরে, চামুণ্ডেশ্বরী রাস্তার উপরেই কিন্তু স্যান্ড মিউজিয়াম। স্যান্ড মিউজিয়ামে যে এন্ট্রি টিকিট সেটা হচ্ছে বড়দের ক্ষেত্রে 60 টাকা, আর 5 বছরের নিচে কোনো চার্জ লাগবে না। চলুন ভেতরের দিকে যাওয়া যায়। মিউজিয়ামে এন্ট্রি করার পরে প্রথমেই দেখুন এখানে গণেশজির মূর্তি আছে। বেশ বড় সড়ো করে গণেশজির মূর্তি করা আছে। এদিকে চলুন, ভেতরে আসুন। ভেতরে আরও অন্যান্যগুলো দেখাচ্ছে। এখানে করা আছে মা চামুণ্ডেশ্বরী। মা চামুণ্ডেশ্বরী যে মূর্তিটা সেটা করা আছে বালি দিয়ে। এর ঠিক পাশেই রয়েছে লাফিং বুদ্ধ। তার পাশে রয়েছে মাইসোরে যে দশেরা যে পুজো হয়, দশেরা যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যে দশেরার যে আম্বারি অনুষ্ঠান, সেই আম্বারি অনুষ্ঠানের সমস্ত কিছু এখানে বালির মাধ্যমে মূর্তি করে রাখা আছে।
এখন দাঁড়িয়ে আছি ললিতা মহলে, ললিতা প্যালেস, যেটা আপনি বলতে পারেন মাইসোর বিখ্যাত হচ্ছে মাইসোর প্যালেসের জন্য, কিন্তু সেকেন্ড প্যালেস হচ্ছে গিয়ে এই ললিতা প্যালেস। মাইসোর প্যালেসে যেমন ভিজিট হয়, জনসাধারণের জন্য সবসময় খোলা থাকে, এখানেও কিন্তু খোলা থাকে। এখানে একটা অংশ, এই রাজবাড়ির একটা অংশ তারা সদস্যরা থাকে, আর একটা অংশ হোটেলের জন্য ভাড়া দেওয়া হয়েছে। সেই সাইডে আপনি হোটেলে থাকতেও পারেন, অথবা ডে ভিজিটের জন্য আপনি এখানে আসতেও পারেন। 100 টাকা পার পার্সন টিকিট নেবে। এই টিকিটে আপনাকে ভেতরে একটা সাইডে, কোনো একটা সাইডের একটা অংশ ঘুরতে দেবে এবং সঙ্গে কমপ্লিমেন্টারি 1 কাপ চা দেবে। আপনি কিছুটা সময় ললিতা ভবনে এসে কাটাতে পারেন, খুব ভালো লাগবে। মাইসোর প্যালেস যেমন ভালো লাগবে, ললিতা প্যালেসও আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে। আজ আমরা জানব মাইসোরের অন্যতম রাজকীয় স্থাপত্য ললিতা মহলের ইতিহাস। সাদা মার্বেলের মতো ঝকঝকে এই প্রাসাদকে দূর থেকে দেখলেই মনে হয় যেন ইউরোপের কোনো রাজপ্রাসাদ, কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে মাইসোর রাজপরিবারের গৌরবময় ইতিহাস। ললিতা মহল নির্মাণের নির্দেশ দেন কৃষ্ণরাজা ওয়াদিয়ার IV। 1921 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়। মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতের ভাইসরয় এবং অন্যান্য উচ্চপদস্থ বিদেশি অতিথিদের রাজকীয় আতিথ্য দেওয়া। সেই সময় মাইসোর ছিল ভারতের অন্যতম সমৃদ্ধ দেশীয় রাজ্য, আর অতিথিদের জন্য এমন বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করে মহারাজা তার মর্যাদা ও ঐশ্বর্য তুলে ধরতে চেয়েছিলেন। এই প্রাসাদের নকশা তৈরি করেন ব্রিটিশ স্থপতি E.W. ফ্রিসলি। কে কে চিনতে পারছো বলো না? এই যে জায়গাটা, এই যে সিঁড়িটা বা এই মহলটাতে প্রচুর সিনেমা শুটিং হয়েছে। কি যে কেউ কেউ তো অবশ্যই চিনতে পারছো আমি কোথায় রয়েছি। নাগিন সিনেমাটা আশা করি সবাই দেখেছো। নাগিন সিনেমার শুটিং হয়েছিল এখানে। এছাড়া প্রচুর সিনেমার শুটিং এই ললিতা মহলে, ললিতা প্যালেসে হয়েছে। প্যালেসের ভেতরে রয়েছে পেস্ট্রি শপ আর হচ্ছে গিয়ে আইসক্রিম কাউন্টার। এখানে দাম কিন্তু যথেষ্ট রিজনেবল, বেশি দাম নিচ্ছে না। প্যালেসের ভেতরে আরেকটা জিনিস রয়েছে, সে হচ্ছে গিয়ে রাজকীয় বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজকীয় বার। দেশ বিদেশের কত রকম যে ওয়াইন আছে, বিলিয়ার্ড আছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, অনেকটা বড় জায়গা। বেশ একদম বসার জায়গাগুলো দারুণ। বার বলতে যেরকম বোঝায়, এটা ঠিক সেরকম নয়, এটা রাজকীয় বার। এখানে বসে নিজেকে না হঠাৎ করে রানী রানী মানে মনে হচ্ছে, রানী রানী ফিল হচ্ছে। প্যালেসে এসে নিজেকে একটু মনে হচ্ছে রানী রানী ভাব। 100 টাকা পার হেড টিকিট, এন্ট্রি ফি 100 টাকা। ললিতা ভবন পোর্স করতে গেলে 100 টাকা, এবং 100 টাকা টিকিটের সঙ্গে 2টো কফি কমপ্লিমেন্টারি আছে। আপনি আসবেন, বসে কিছুক্ষণ কফি খাবেন, অবশ্যই ভালো লাগবে। What can you say when love goes away that hasn't প্যালেসের যেদিক হেরিটেজ হোটেলের জন্য ভাড়া দেওয়া হয়, সেই দিকে একটা সুইমিং পুল আছে। পুলটাও যথেষ্ট বড়, আর এই পুলের লাগোয়া যে গার্ডেনটা রয়েছে সেটাও খুব সুন্দর। আপনার বসে কিছুক্ষণ সময় দারুণ কাটবে। ললিতা ভবন দেখার পর আমরা এসে পৌঁছলাম মাইসোরের সবচেয়ে বিখ্যাত মাইসোর প্যালেস, যা অম্বা প্যালেস নামেও বিখ্যাত, যার প্রবেশ মূল্য বড়দের ক্ষেত্রে 150 টাকা, 10 বছর থেকে 18 বছর পর্যন্ত 70 টাকা, আর ছাত্রদের ক্ষেত্রে 50 টাকা, ফরেনারদের জন্য 1000 টাকা। যে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আজ লক্ষ লক্ষ মানুষ ছবি তোলে, সেই প্রাসাদের ইতিহাস কিন্তু শুধু রাজকীয় ঐশ্বর্যের নয়। এর প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, অগ্নিকাণ্ড এবং এক রাজবংশের পুনর্জন্মের গল্প। আজ আমরা জানব মাইসোর প্যালেস ও ওয়াদিয়ার রাজপরিবারের সেই অজানা ইতিহাস। প্রায় 600 বছরেরও বেশি আগে 1399 সালে
এক তরুণ যোদ্ধা মাইসোর অঞ্চলে আসেন। লোককথা অনুযায়ী তিনি স্থানীয় রাজপরিবারকে শত্রুর হাত থেকে রক্ষা করেন। তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে রাজ্যের শাসনভার দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় এই দীর্ঘ শাসন। প্রথম দিকে রাজ্যটি ছোট ছিল, কিন্তু ওয়াদিয়ার রাজারা ধীরে ধীরে তাদের শক্তি বাড়াতে থাকেন। তারা শিল্প, সংস্কৃতি, মন্দির নির্মাণ এবং জনকল্যাণে বিশেষ গুরুত্ব দিতেন। ফলে মাইসোর দক্ষিণ ভারতের অন্যতম সমৃদ্ধ রাজ্যে পরিণত হয়। কিন্তু 1800 শতকে ইতিহাস বদলে যায়। রাজদরবারের সেনাপতি ধীরে ধীরে প্রকৃত ক্ষমতা তার নিজের হাতে নেন। যদিও ওয়াদিয়ার রাজারা নামমাত্র রাজা ছিলেন, কিন্তু শাসন পরিচালনা করতেন হায়দার আলী। এরপর তার পুত্র ক্ষমতায় আসেন। তাকে বলা হতো মাইসোরের বাঘ। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একের পর এক যুদ্ধ করেন। তার সেনাবাহিনী আধুনিক রকেট প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যা সেই সময়ের জন্য ছিল বিস্ময়কর। তিনি আর কেউ নন, স্বয়ং টিপু সুলতান। 1799 সালে টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে শহীদ হন। তার মৃত্যুর পর ব্রিটিশরা আবার ওয়াদিয়ার রাজপরিবারকে সিংহাসনে বসায়। তবে এবার রাজ্যটি ব্রিটিশদের অধীনস্থ দেশীয় রাজ্যে পরিণত হয়। এদিকে রাজপরিবারের কাঠের প্রাসাদ বহুবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে 1897 সালে রাজকুমারীর বিয়ের সময়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় পুরো প্রাসাদ। রাজপরিবার সিদ্ধান্ত নেয় এবার এমন একটি প্রাসাদ তৈরি হবে যা যুগ যুগ ধরে বিশ্বের বিস্ময় হয়ে থাকবে। মহারানীর উদ্যোগে ব্রিটিশ স্থপতি নতুন প্রাসাদের নকশা তৈরি করেন। 1897 সালে নির্মাণ শুরু হয়ে 1912 সালে শেষ হয় আজকের এই অসাধারণ মাইসোর প্যালেস। প্রাসাদটি স্থাপত্যে হিন্দু, ইসলামিক, রাজপুত এবং ইউরোপীয় নকশার অপূর্ব সম্বন্ধ দেখা যায়। ভিতরে রয়েছে সুবিশাল দরবার হল, কল্যাণ মণ্ডপ, সোনালী সিংহাসন, বেলজিয়ান ঝাড়বাতি, রঙিন কাচের ছাদ এবং অসাধারণ চিত্রকর্ম। প্রতিটি অংশ রাজকীয় ঐশ্বর্যের গল্প বলে। স্বাধীনতার পর শেষ শাসনরত মহারাজা ভারতীয় ইউনিয়নে যোগ দেন এবং রাজতন্ত্রের অবসান হলেও রাজপরিবার তাদের ঐতিহ্য ধরে রাখে। আজও উৎসবের সময় রাজপরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী রাজকীয় আচার অনুষ্ঠানে অংশ নেন। সেই সময় প্রাসাদটি 1 লক্ষেরও বেশি আলোর ঝলকে সেজে ওঠে। রাতে যখন পুরো প্রাসাদ আলোকিত হয়, তখন মনে হয় যেন রূপকথার কোনো রাজপ্রাসাদ বাস্তবে নেমে এসেছে। তাই মাইসোর প্যালেস ঘুরতে এলে শুধু একটি সুন্দর ভবন দেখবেন না, আপনি অনুভব করবেন 6 শতাব্দীর ইতিহাস, রাজকীয় গৌরব, যুদ্ধ, আত্মত্যাগ এবং এক রাজবংশের অবিনশ্বর ঐতিহ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লেগেছে। পরের পর্বে থাকছে মাইসোর প্যালেসের অন্দরমহল, মাইসোর জু, বিখ্যাত সেন্ট ফ্লেনোয়াস চার্চ, রেল মিউজিয়াম, বৃন্দাবন গার্ডেন ও তার বিখ্যাত ওয়াটার ফাউন্টেন শো। এরপর জানাবো কি করে আমরা টিকিট না কেটে মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছিলাম। আর তারপর সেই বিখ্যাত স্পেশাল রাইডের কথা বলবো যা আমরা সবশেষে করেছিলাম, এবং সবশেষে বলবো সেই উপায় যা আপনাকে বাঙালি খাবার হাতের সামনে এনে দেবে। তাই সঙ্গে থাকুন, খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব।